আপনাদের মনে করে দিতে চাই, এই স্বৈরশাসক বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে 2 বার চুবিয়ে ওঠাতে হবে। তবে দেখতে হবে ডক্টর ইউনূস যেন মারা না যান। এরপরেই সেই শৈরিনী বলেছিলেন খালেদা জিয়াকে পদ্মায় টুস করে ফেলে দিতেন। তাকে আবার তুলে নেওয়ার কথা তিনি কিন্তু বলেননি তখন। অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়াকে তিনি তখনই সরাসরি হত্যার উস্কানি দিয়েছিলেন সকলের সামনে। আপনারা ভেবে দেখুন কতখানি নির্মম, নিষ্ঠুর, নির্লজ্জ, খুনি হলে এমন কথা সবার সামনে তিনি বুক ফুলিয়ে বলতে পারেন। চিতল মাছ খেয়ে তার বুক অনেক বড়ও হয়ে গেছে, আমি লক্ষ্য করেছি। তিনি তারেক রহমানকে পর্দায় ডোবানোর কথা বলতে পারেননি, কারণ অজ্ঞ ও মূর্খ শেখ পরিবারের সন্তান এই মহিলাটি অন্তত এটুকু জানেন যে তারেক রহমান থাকেন লন্ডনে টেমস নদীর তীরে। ওই শৈলিনীকে আমি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ধিক্কার জানাই। আপনারাও জানাবেন। 111 জেনারেল মইনুল আহমেদ ও ব্রিগেডিয়ার ফজলুল বারীর কুর প্রথমেই তারেক রহমানকে জেলবন্দি করে নিষ্ঠুর অত্যাচার করা হয়। তাকে চোখ বাঁধা অবস্থায় সিলিং থেকে মেঝেতে ফেলে রাখা হয়। সেই ছবিও কিন্তু আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন। এর ফলে তারেক রহমানের কোমর ভেঙে যায়। পরবর্তীতে আমি তাকে বুঝিয়ে বলেছিলাম তার প্রতি এই দুঃসহ অত্যাচারের কথা সাধারণ মানুষকে জানিয়ে দিতে, যেন ভবিষ্যতে অফিসাররা সাবধান থাকে এবং হয়তো এরকম অত্যাচার আর পলিটিশিয়ানদের উপরে করবে না। তাকে ঢাকা সেন্ট্রাল জেলে 3 নম্বর মেডিকেল ওয়ার্ডের 3 নম্বর বেডে চিকিৎসার জন্য কিছুকাল রাখা হয়। সেই চিকিৎসায় কোনো উন্নতি না হয় কিছু বন্ধু দেশের চাপে অফিসাররা বাধ্য হয় তারেক রহমানকে লন্ডনে চিকিৎসার জন্য যেতে দিতে। তবে যাবার আগে জোর করে তার কাছে বানোয়াট স্বীকারোক্তিতে তার সই নেওয়া হয়। আমারও এরকম বানোয়াট স্বীকারোক্তিতে সই নেওয়া হয়েছে, আপনার সেটা খেয়াল রাখবেন। আচ্ছা, ক্রমে তারেক রহমান সুস্থ হয়ে ওঠেন। তবে তার উপরে যে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল সে বিষয়ে তিনি বিস্তারিত বলতে চাননি আমাকে। তিনি বিব্রত বোধ করছিলেন। হয়তো তিনি পলাতক শৈলিনীর মতো দুঃখ ব্যথাকে রাজনৈতিক ব্যবসায় রূপান্তরিত করতে চাননি। ও হ্যাঁ, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি নিজেও যখন ওই নির্জন কারাবাসে সেন্ট্রাল জেলে কাশিমপুরে ট্রান্সফার হই, তখন ওই 3 নম্বর ওয়ার্ডের 3 নম্বর রোডে 3 নম্বর বেডে আমাকে শুতে দেওয়া হয়েছিল। আমার আগে কাউকে ওই বেডে শুতে দেওয়া হয়নি। তারেক রহমান জেনে খুশি হবেন যে বিভিন্ন বাহিনীতে তখনও এবং এখনো বহু অফিসার আছেন যারা তাকে সম্মান করেন। সেজন্য তারা ওই বেডে আর কাউকে শুতে দেননি। আমি সৌভাগ্যবান তারা আমাকে সেখানে শুতে দিয়েছিলেন। প্রসঙ্গত জানিয়ে রাখছি, এই সেদিন সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে খালেদা জিয়ার পাশেই ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সামরিক বাহিনী ব্যান্ড বাজিয়ে শোনায় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি তারা বাজায়। এই তরুণ সেনারা সবাই জানেন 111 কুর সময় ম্যাডাম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। তিনি বলেছিলেন বাংলাদেশই তার একমাত্র ঠিকানা। বিএনপির দলীয় সঙ্গীতে সুর বাজানো হয়েছিল দলীয় কারণে কিন্তু নয়, দেশের প্রতি ম্যাডাম খালেদা জিয়ার ভালোবাসার কারণে। এটা বুঝতে হবে আপনাকে। ইতিহাস তাই বলবে ম্যাডাম খালেদা জিয়া অসাধারণ, অতুলনীয় এবং অসামান্য এক নেত্রী। পক্ষান্তরে শৈরিনী মহিলাটি দেশ থেকে পালাবেন না বলা সত্ত্বেও অন্তত 4 বার দেশ ছেড়ে পালিয়েছেন। তার পিতাও সবাইকে মুক্তিযুদ্ধে যোগ দিতে বলে 1971 সালে চলে গিয়েছিলেন। তফাৎ যে পিতা চলে গিয়েছিলেন পাকিস্তানে, কন্যা পালিয়েছেন ভারতে। খারাপ গুণ যেমন বংশানুক্রমিকভাবে প্রবাহিত হতে পারে আপনার ধমনীতে, ভালো গুণও তেমনি
পরিবারে চলমান থাকতে পারে পরিবারের ধমনীতে। মদ্যপ অবস্থায় একটি দুর্ঘটনায় গুলশান আব্দুল আল মিন্টুর বাড়ির সামনে পতিত হবার পরে কুকুর প্রেমী এক তরুণকে ম্যাডাম খালেদা জিয়া মামলা থেকে বাঁচিয়ে আমেরিকা পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি এটি করেছিলেন 90 দশকে ক্ষমতাসীন থাকা অবস্থায়। তিনি বিবেচনা করেছিলেন ওই উচ্ছৃঙ্খল যুবকটি বিরোধী নেত্রীর একমাত্র পুত্র সন্তান। এর আগে প্রেসিডেন্ট জিয়াও দেখিয়েছিলেন ক্ষমাপরায়ণতা। তিনি শেখ মুজিবের কন্যাকে ভারত থেকে বাংলাদেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। এই পরিবারের এসব মহানুভবতা ও ক্ষমাপরায়ণতা বংশসূত্রে পাওয়া। এখানে তারেক রহমান সম্পর্কে একটি ঘটনার উল্লেখ করছি। যখন আমেরিকায় রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন, যিনি বারাক ওবামার মধ্যে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন, তিনি যখন জানলেন তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয় আমেরিকাতেই আছেন, তখন তিনি প্রস্তাব করেছিলেন তারা যেন একসাথে মিলিত হয়ে বাংলাদেশ বিষয়ে আলোচনা করেন। সিনেটর ম্যাককেইন বলেছিলেন, তোমরা দুজনেই তো একসময় বাংলাদেশের নেতা হবে, কেউ আগে কেউ পরে, সুতরাং এখনই তোমাদের দুজনকে চিনে নাও, পরস্পর মত বিনিময় করো, পরস্পরকে জেনে নাও। তারেক রহমান সঙ্গে সঙ্গে সেই নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন, কিন্তু সজীব ওয়াজেদ জয় সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। আরেকটি ঘটনা, সজীব ওয়াজেদ জয় বহুদিন পর স্বদেশে ফিরে এসে সজীব ওয়াজেদ জয় বহুদিন পর দেশে ফিরে এলে তারেক রহমান তাকে ফুল পাঠিয়ে অভিনন্দন জানান। জয় সেই ফুল ফিরিয়ে দিয়েছিলেন। ম্যাডাম খালেদা জিয়া 1/11 পর প্রতিপক্ষ নেত্রীর মুক্তি ও আমেরিকা থেকে ফেরার পর ফুল পাঠিয়েছিলেন। সেই ফুলও প্রতিপক্ষ নেত্রী শেখ হাসিনা ফিরিয়ে দিয়েছিলেন। সৌজন্যবোধ ও শালীনতা একদিনের সৃষ্টি হয় না, পারিবারিকভাবে কয়েক প্রজন্ম ধরেই হয়। খালেদা জিয়া পারিবারিক ঐতিহ্য বিষয়ে এই বইটির প্রথমেই মূল্যবান তথ্য দেয়া আছে। দয়া করে সেসব আপনারা পড়লে বুঝবেন জিয়া পরিবার ও শেখ পরিবারের কি আকাশ পাতাল তফাৎ। পিনাকি ভট্টাচার্য বলতে হয়, কোথাও মহারানী, দ্বিতীয় লাইনটা আর আমি বললাম না, আপনারা জানেন তিনি কি বলেছেন। তারেক রহমানও, তার মানে এই নয় যে আপনারা পারিবারিক অথবা ব্যক্তি বর্ণনা করবেন। তারেক রহমান সম্প্রতি একথা বলেছেন, তিনি তার নামের আগে কোনো বিশেষণ যেমন দেশনায়ক, রাষ্ট্রনায়ক ইত্যাদি ব্যবহার করতে বারণ করেছেন এবং তার জন্মদিন পালন করতে না করে দিয়েছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ তারেক রহমান। নামের আগে বন্দনামূলক বিশেষণ প্রয়োগের ম্যানিয়া থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। তবে একটি বিশেষণ, খুনি শব্দটি ওই শরীরের নামের আগে ব্যবহার করতে পারেন, করা উচিত। সারা দেশে দেয়ালে লিখনে খুনি হাসিনা কথাটি লেখা আছে, এখন এটিই তার প্রকৃত পরিচয়। তারেক রহমান সম্প্রতি আরো দুটি ভালো কথা বলেছেন। তিনি বলেছেন, কোনো ব্যক্তি তা 2 মেয়াদের বেশি রাষ্ট্রের কর্ণধার হতে পারবেন না। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার একটি ভারসাম্য থাকতে হবে। তারেক রহমান এবং এখানে উপস্থিত অনেকেই দ্রুত নির্বাচন চাইছেন, আমিও চাই। তারেক রহমান এবং এখানে উপস্থিত সবাই যারা দ্রুত নির্বাচন চাচ্ছেন, তাদের অনেকেই কিন্তু জানতে চাইবেন, 1, কে হবেন বাংলাদেশের অর্থমন্ত্রী। আপনারা হয়তো মনে আছে, আওয়ামী লীগ দুবারই ক্ষমতায় এসে দুবারই শেয়ার বাজারে বিরাট ধস নামিয়েছিল। সেটি যেন না হয়, সবাই তাদের কাছে তাই জানতে চাইবে কে হবেন বাংলাদেশের অর্থমন্ত্রী। এবং 2, কে হবেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর। কারণ এদের কাজের ফলেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাবার দাবারের দাম কমবে অথবা বাড়বে। 3, কে হবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। কারণ তার কাজের উপর নির্ভর করবে কতখানি বিদেশি সাহায্য আমরা পাবো এবং কত রফতানি করা সম্ভব হবে। তারেক রহমান বহু বছর যাবৎ লন্ডনের নির্বাসিত থেকে নিশ্চয়ই দেখেছেন, টরি পার্টি অতি অল্প সময়ের মধ্যে 5 বার দলীয় নেতা ও প্রধানমন্ত্রীকে বদল করেছে। ডেভিড ক্যামেরন
টেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস ও ঋষি সুনাককে প্রধানমন্ত্রী তারা করেছিল এবং তারা 5 জনই প্রধানমন্ত্রী হারিয়েছেন। এছাড়া প্রতিবারই তরি মন্ত্রিসভায় অনেক সদস্যদের রদবদল করা হয়েছে। অন্যদিকে লেবার পার্টির নেতৃত্বেও রদবদল করা হয়েছে, যেমন টনি ব্লেয়ারের বদলে এসেছিলেন গর্ডন ব্রাউন এবং করবিনের বদলে এসেছেন বর্তমানে স্টারমার। প্রেসিডেন্ট জিয়াও বারবার তার মন্ত্রিসভায় রদবদল ঘটিয়ে একটা যোগ্য টিম করেছিলেন। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব উদাহরণ অনুসরণ করতে পারেন। ভবিষ্যতে তারেক রহমানও তাই করবেন এমন আশা অনেকে করেন। ইতিমধ্যে তারেক রহমান দেখতে পারেন লন্ডনে বিরোধী দলের থেকে একটি ছায়া মন্ত্রিসভা কিভাবে কাজ করতে পারে এবং বিশেষজ্ঞ হতে পারেন। বিশেষজ্ঞ দ্বারা গঠিত মন্ত্রিসভাই একটি দেশ চালাতে পারে। সবাই নির্বাচন চাচ্ছেন, কিন্তু মন্ত্রিসভা চালাবে কে এটা বুঝতে হবে আপনাদেরকে। লক্ষ্য করুন, ইতিমধ্যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন, যার ফলে সরকারের দায়িত্ব নেওয়ার পরে নয়, আগেই যা সমালোচনা বা যা আলোচনা তা হবার হচ্ছে, সেরকমটি কিন্তু আমাদের করা উচিত। এই পদ্ধতিতে বাংলাদেশকে এগোতে হবে। আমি এখানে একটি ছোট অনুরোধ করতে চাই। ব্রিটেনে আশা করি এখানে উপস্থিত মহাসচিব আমার এই কথাটি শুনবেন, এবং এই কথাটি আমি অর্থনৈতিক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন যিনি আছেন সারে সাহেব তাকেও বলেছি, তবে নামটা তখন ভুল বলেছিলাম, তিনি সংশোধন করে নেবেন। ব্রিটেনে ব্যাংক অফ ইংল্যান্ডের সফল গভর্নর মার্ক কার্নির জন্ম হয়েছিল কানাডায়। তিনি কানাডার সেন্ট্রাল ব্যাংকের সফল গভর্নর ছিলেন, তাই তাকে ব্রিটিশ নাগরিকত্ব দিয়ে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর করা হয়েছিল। কিন্তু সফলভাবে ব্যাংক অফ ইংল্যান্ড পরিচালনা সত্ত্বেও প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মতবিরোধের পরে তিনি পদত্যাগ করেন। এখন লেবার পার্টি ক্ষমতা এসেই তাকেই আবার তাদের অর্থমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে। অর্থাৎ কোনো দলীয় সমর্থক বা দেশের কোনো নাগরিকত্বের ভিত্তিতে নয়, সুযোগ্য টেকনোক্র্যাট হওয়ার ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট অর্থনৈতিক সংকট। টাকার মান ধরে রাখতে হলে, বিনিয়োগ বাড়াতে হলে, জিনিসপত্রের দাম কমাতে অথবা স্থিতিশীল রাখতে হলে এই ধরনের অনেক সুযোগ্য টেকনোক্র্যাটদের বিদেশ থেকে আমাদের দেশে আনা উচিত। ইংল্যান্ডে বেকার সমস্যা কিভাবে সমাধান করছে ইংল্যান্ড বা ইউকে, আশা করি তারেক রহমান সেটাও দেখবেন। কেন আজকের যে আন্দোলনের ফলে আমরা এখানে সবাই উপস্থিত হতে পেরেছি, তাদের বড় দাবি ছিল যে যোগ্যতার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে যেন তাদের চাকরি হয়। তারেক রহমান আশা করি সেই সুযোগটা নেবেন এবং দেখবেন ইংল্যান্ডে কিভাবে বেকার সমস্যা সমাধান করা হয়। এই বইটির 15 নম্বর অধ্যায়ে জুলাই আগস্ট সম্মেলনের অভ্যুত্থানের ইতিহাস ও বর্ণনা লেখা হয়েছে। দ্রুত গতিতে এই মূল্যবান কাজটি করেছেন লেখক। তবে এই অধ্যায়ে আরও সংযোজিত হওয়া উচিত হবে বিদেশে প্রবাসী বাংলাদেশিদের আন্দোলনে সম্পৃক্ত থাকার বহু কথা, বিশেষত লন্ডনের সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন, গবেষক আখলাক আহমেদ, প্যারিসে পিনাকি ভট্টাচার্য, ওয়াশিংটনে মুশফিক ফজল আনসারি, নিউ ইয়র্কে মিজানুর রহমান ভুইয়া মিল্টন, কনক সারোয়ার, ইলিয়াস আহমদ, সিঙ্গাপুরে মিনা রশিদ এবং অস্ট্রেলিয়াতে ফাহাম আব্দুল সালামের নাম। গত কয়েক বছর যাবৎ এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিদেশে। সর্বোপরি দেশে ও বিদেশে সোশ্যাল মিডিয়ার ভূমিকা বিস্তারিতভাবে সংযোজিত করলে এই বইটি জুলাই আগস্ট বিপ্লবের একটি প্রামাণ্য দলিল হয়ে থাকবে। আমি আরও অনুরোধ করব 471 পৃষ্ঠার বইটির বাংলা অনুবাদ যেন দ্রুত প্রকাশিত হয়, তবে দামটি কিন্তু সহনশীল হয়। সাধারণ মানুষকে পড়াতে হলে বাংলায় কম দামে বইটি প্রকাশ করতে হবে। ধন্যবাদ। সবশেষে বইটির লেখক ও প্রকাশককে একটি সময়োচিত জ্ঞান সমৃদ্ধ বইটি প্রকাশের জন্য। সব শেষে আমি একটু সুন্দর তথ্য তারেক রহমান সম্পর্কে আপনাদের জানাতে চাই। জানি না আপনারা এটা কীভাবে নেবেন। আমি নিজে যেমন খুব ছোটোবেলা থেকে হাওয়াইন গিটার হাওয়াইন সুরে কিভাবে বাজাতে হয় সেটা লন্ডনে গিয়ে শিখতে চেয়েছিলাম এবং শিখেও ছিলাম। আসলে আমি কিন্তু গানের শিল্পী।
বাই চান্স সম্পাদক হয়েছেন বলে অনেকে অভিযোগ করেন, সেটা করতে পারবে না আমার বেলায়, কারণ আমি ক্লাস 10 থেকে কাগজ বের করি। কিন্তু আমি বলতে পারেন যে বাই চান্স গিটারও শিখেছিলাম। তেমনি তারেক রহমানও লন্ডনে পিয়ানো বাজনা শিখছেন এবং এখনও শিখছেন। তারেক রহমানের এই সঙ্গীত অনুরাগের সূত্র ধরেই আমি তার বাড়িতে গিয়ে পিয়ানো দেখে অবাক হয়েছিলাম, কিবোর্ড পিয়ানো। আমি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, জোবেদা এই পিয়ানো কে বাজায়? কেননা আমি নিজে তখন বিলেতিতে মানে স্টাফ নোটেশনে শিখছি হাওয়াইন গিটার বাজানো। আমি দেখলাম আমি যে গানগুলো বাজাচ্ছি শিখছি সেই গানগুলো তারেক রহমানের পিয়ানোর উপর সাজানো। তখন জোবেদা খুব লজ্জা পেয়ে বলল, কেন যে লজ্জিত হলো আমি বুঝলাম না, যে তারেক কিন্তু খুব ছোটবেলা থেকে গানের খুব ভক্ত। আমি তো এটা কেউ তো জানে না। বল না, গান তো শুধু না, সে খুব পিয়ানো শিখতে চেয়েছিল। এখানে সে কিন্তু সে কিবোর্ড পিয়ানো আমি তাকে তার গত জন্মদিনে উপহার দিয়েছি, সে এটা শিখছে এখন। তারেক রহমানের এই সঙ্গীত অনুরাগের সূত্র ধরেই আমি আপনাদের সবাইকে আমার খুবই পছন্দের একটি গানের কথা বলতে চাই, যেটা এখানে দেয়ালের লিখনে আছে, যেখানে সলিল চৌধুরীর গানের লিখন আছে, নজরুল ইসলামের লিখন আছে, রবি ঠাকুরের লেখন নাই। সেখানে এই গানটি কেসি দে, মান্নাদের আপন চাচা, তিনি 13 বছর বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। তার চোখে একটা ওষুধ দেওয়া হয়েছিল, তাতে তিনি সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যান 13 বছর বয়সে। তিনি লিখে গিয়েছিলেন, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই গানটির অন্য কয়েকটি লাইন আমার অতি প্রিয়। লাইনগুলো হচ্ছে, যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। তারা কি ফিরিবে আর? আজ কিন্তু এখানে তারা নেই, আপনারা আছেন। কিন্তু আমরা পারি তাদের মহান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে, আরও আমরা পারি জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ হবার কামনা করতে। আসুন আমরা সবাই তাই করি। ধন্যবাদ সবাইকে শোনার জন্য। থ্যাংক ইউ।